ওকে দেখেই শুধু খাটের নিচে থাকা চালা কাঠটা নিয়ে একবারই বসিয়ে দিল শীতলের বাহুতে। শীতল উফ বলে কুকিয়ে উঠল। অন্য সময় হলে হাউমাউ করে কেঁদে উঠত, কিন্তু এখন কাদা তো দূর, বসা থেকে উঠে দাঁড়িয়ে তারই পায়ের পাতার উপর উঠে দাঁড়িয়েছে। চোখের পাতায় ভয়ের লেশ মাত্র নেই। শীতলের পাগলামো দেখে স্থির হয়ে দাঁড়িয়ে আছে শুদ্ধ। কেবল শাওয়ার নিয়েছে, তারপরেও ধরধরিয়ে ঘামছে সে। কানের পাশ দিয়ে গড়িয়ে যাচ্ছে সরু চিকন ঘাম। তার পায়ের পাতার উপর দাঁড়ানো শীতলকে বড্ড বেশি অচেনা লাগছে। চোখে অন্যরকম চাহনি, ঠোঁটে যেন সর্বনাশা কিছুর ইঙ্গিত। তবে সে কিছুতে এসবে প্রশ্রয় দিবে না। তাই শীতলকে সজোরে ধাক্কা দেওয়ার আগে শীতল শুদ্ধের কাঁধ শক্ত করে আঁকড়ে ধরে। তারপর কিছু বুঝে ওঠার আগে শুদ্ধের কানের 2 ইঞ্চি নিচে নরম মাংসে চুমুকে বসে। হঠাৎ নরম মুষ্ঠ ছোঁয়ায় কেঁপে ওঠে শুদ্ধের সর্বাঙ্গ। চোখে মুখে সম্বিত ভাব। কেবল কি ঘটলো তা বুঝে ওঠার আগেই শীতল ফিসফিস করে বলল, শুদ্ধ ভাই, আপনার নামে যদি দু একটা কলঙ্ক মাখি, আপনি কি রাগ করবেন? হুম। শুদ্ধ হতবাক, হতবম্ব চোখের চাহনি। ঘাড়ের কাজটা গিরগির করছে। কি হয়ে গেল? কি ঘটালো এই মেয়ে? এর ধারণা আছে সে কি করছে আর কিসের আবদার করছে? তার নামের কলঙ্ক মাখার? কলঙ্কের মানে বুঝে সে? আবদার করে কলঙ্ক মাখা যায়? তা আবার তার নামের কলঙ্ক? সে কি কান কোনোই কথা বলল না, বলা বাহুল্য বলতে পারল না। শুধু নিশ্চুপ হয়ে শীতলের কাজল চোখের দিকে তাকিয়ে রইল। ঝোঁকের বশে অঘটন ঘটিয়ে এখন মৃদুভাবে কাঁপছে শীতল, এবং কাঁপুনির মাত্রা বাড়ছে। চোখে চোখ রাখতে পারছে না, ঘামছে সে। বুঝতে বাকি নেই সায়ন ফাঁদে পা দিয়েছে শীতল। সায়নের কথায় তার রাগ ভাঙানো এই কাজটাও করেছে। মোট কথা দুটোতে মিলে তাকে গেমের গুটি বানাচ্ছে। কিন্তু সে তো এটা হতে দেবে না। আজ অব্দি নিজের বানানো গেমে অন্যকে গুটি বানাতে অভ্যস্ত সে। হঠাৎ গুটি হবে কিভাবে, তাও জেনে শুনে? হাস্যকর। এতদিনের অভিজ্ঞ খেলোয়াড়ের অভ্যেস কি ছাড়া যায়? মোটেও না। তাই সে ঠান্ডা চাহনি নিক্ষেপ করে হাড় হিম করা কণ্ঠে বলল, সত্যি ভালোবাসিস আমাকে? হুম। কতটা? অনেকটা। বিয়ে করবি? শীতল নিশ্চুপ। শুদ্ধের ঠান্ডা চাহনি দেখে ঠকঠক করে কাঁপছে। চোখের পানি আপনা আপনি গড়তে শুরু করেছে। তাকে কাঁপতে দেখে শুদ্ধ পুনরায় বলল, প্রেম চাস নাকি প্রেমিক? দুটোই। হুম, যে কোনো একটা অপশন। প্রেমিক। সামলাতে পারবি? পারবো। বাড়ির সবার সামনে দাঁড়িয়ে এখন যা বললি বলতে পারবি? তোর বড় অপুর থেকে আমাকে চেয়ে নিতে পারবি? কি হলো বল? এক বুক সাহস নিয়ে উঁচু কণ্ঠে বলতে পারবি তুই আমার বউ হবি? কিরে, পারবি না? কথা বল, এখন চুপ কেন? সৎসাহস নেই? কিরে, উত্তর দে। হে হে, এখনই সব ভালোবাসা উবে গেল? সর যা, তোরা কেউ আমার চোখের সামনে আসবি না। আজকের পর থেকে তোরা আমার কেউ না, কেউ না। যারা অকারণে আমার ইমোশন নিয়ে খেলতে চায়, মিথ্যা ভালোবাসার দাবি নিয়ে এসে আমাকে ফাঁদে ফেলে চরমভাবে দুর্বল করতে চায়, তারা আমার কেউ হতেই পারে না। কথাটা বলেই শীতলকে নিজের থেকে সরিয়ে বাইকের চাবি নিয়ে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। গ্যারেজ থেকে বাইকটা নিয়ে বের হতেই সায়নের সাথে মুখোমুখি হলো। সায়ন কিছু বলতে গেলে বাইকের গতি দ্বিগুণ বাড়িয়ে পাশ কাটিয়ে চলে গেল। শুদ্ধের থমথমে মুখ দেখে সায়ন ও শিট বলে ছুটলো বাড়ির দিকে। প্রাণপণে ছুটে তার বাইকের চাবিটা নিয়ে সেও বাইক ছোটালো রাগান্বিত ভাইয়ের পেছন পেছন। বাইকের গতি বাড়িয়েছে সায়নও। কিছু দূর গিয়ে দূর থেকে সে শুদ্ধকে একটু দেখতে পেল। শুদ্ধের বাইকের স্পিড দেখে সায়নের কাল ঘাম ছুটে গেল। ভাই যে বড্ড ক্ষেপেছে। এখন এই পাগলাটাকে থামাবে কিভাবে? কিভাবে কি করবে সে? তার মাথাও কাজ করা বন্ধ করে দিল। অজানা এক ভয়ে বুক কাঁপতে লাগলো। এ ছেলের বাইকের যা গতি, না থামালে নির্ঘাত সে অ্যাক্সিডেন্ট করবে। আপাতত আর কিছু না ভেবে তাই সে বিপরীত পথ ধরল। কিন্তু তাতেও কাজ হলো না। তবে আগে পিছিয়ে চলতে থাকলো দুই ভাইয়ের দুটো বাইক। সায়ন যখন একটু নাগাল পেল তখন চেঁচিয়ে বলল, শুদ্ধ, শুদ্ধ দাঁড়া, বাইক থামা ভাই, আমার কথা তো অন্তত শোন। শীতলকে ভালোবাসতে হবে না, জীবনেও বলবো না ওকে ভালোবাসার কথা। যা বলেছি তার জন্য আমি সরে, ভুলে যা সব। শীতলকেও বারণ করে দিব, সেও তোকে আর কখনো জ্বালাবে না, ভালোবাসার দাবি নিয়ে তোর সামনে আসবে না। এবার একটু শান্ত হ,
স্পিড কমা ভাই। এ ভাই আমার কথা শোন না ইয়ার, প্লিজ প্লিজ থাম। সামনে হাইওয়ে, স্পিড কমা কুত্তার বাচ্চা। এই এই ভাই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, পায়ে পড়ি, এবার থাম থাম না শুদ্ধ। সায়নের ব্যাকুল কণ্ঠস্বরে শুদ্ধের মন গলল না, শুনেও শুনল না ভাইয়ের আর্তনাদ। শুধু চোয়াল শক্ত করে তীক্ষ্ণ দৃষ্টিতে সামনে তাকিয়ে রইল। তার মস্তিষ্কে তখনও এলোমেলোভাবে ঘুরপাক খাচ্ছে কিছুক্ষণ আগের ঘটনা। চোখের পাতায় জল জল করে ভাসছে কারো কান্না ভেজা চোখ। কানে বাজছে কম্পিত স্বরে বলা, শুদ্ধ ভাই আপনার নামে কলঙ্ক মাখতে চাই। এদিকে সায়ন তখনও অনুরোধ করেই যাচ্ছিল, বারবার বলছিল বাইক থামাতে, বসে কথা বলতে। শুদ্ধ নিজে অনুভব করলো তার শরীর অবশ হয়ে আসছে, হাত কাঁপছে। কাপা হাতে ব্রেক ধরে রাখা মুশকিল। তখন তার বাইক হাইওয়ে পেরিয়েছে। এরপর এলো নির্জন এক রাস্তা। এরপর ছুটে চলেছে ব্রিজের উপর দিয়ে। ব্রিজের নিচে নদীর পানি অশান্তভাবে বয়ে চলেছে, বইছে অবাধ্য বাতাস। মাথার উপরে নক্ষত্র ভরা আকাশ। ব্রিজের উপর দুই ভাইয়ের বাইক তীব্র গতিতে ছুটে চলেছে, কেউ থামছে না, কারো থামার ইচ্ছেও নেই বোধহয়। তখনই একটি মালভর্তি ট্রাক দ্রুত গতিতে ছুটে এলো। তাদের দেখে বারবার হর্ন বাজাচ্ছে ট্রাক ড্রাইভার। ট্রাক দেখে সায়নের গলা শুকিয়ে কাট। এত বাতাসে কপালে সরু ঘাম। শুকনো গলায় সায়ন তখনও প্রাণপণে চেঁচাচ্ছে, ট্রাফিক আসছে ভাই, স্পিড কমা, আল্লাহর দোয়াই লাগে, কথা শোন। শুধু শুনলো কি বোঝা গেল না, তবে তাকে অবাক করে দিয়ে ব্রেক থেকে দুহাত সরিয়ে নিল। ব্যাপারটা খেয়াল করে সায়ন চিৎকার করে বলল, আমার কসম পাগলামি করবি না শুদ্ধ, তোর কারণে আমার মায়ের এক ফোঁটা চোখের পানিও যদি পড়ে তোকে মাফ করব না, কখনোই না। কথাটা শোনা মাত্রই শুদ্ধের কি হলো কে জানে, সে আচমকাই ব্রেক কষে। একটুর জন্য ট্রাকের সাথে বাইকের ধাক্কা লাগেনি। ট্রাকওয়ালা খেকিয়ে বাংলা গালি দিতে দিতে চলে গেল। শুধু তখনও দু চোখ বন্ধ করে অনড় হয়ে বসে আছে। সায়ন দ্রুত বাইক থামিয়ে নেমে পড়ে। বাইক স্ট্যান্ড করার সময় হুঁশে নেই। বাইক আছড়ে পড়লো মাটিতে। সেসব পরোয়া না করে দিক বেদিক ভুলে এগিয়ে এলো শুদ্ধের কাছে। শুদ্ধের শার্টের কলার ধরে বাইক থেকে নামি সজোরে এক ঘুষি বসিয়ে দিল নাক বরাবর। দ্বিতীয় ঘুষি বসানোর আগে খপ করে ধরে ফেলল শুদ্ধ। হঠাৎ গায়ে হাত তোলায় সেও রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে রইল বড় ভাইয়ের দিকে। তীব্র রাগে সেও ফুঁসছে। তখন সায়ন শুদ্ধের বুকে সজোরে ধাক্কা দিতে শুদ্ধ দুপা পিছিয়ে গেল। সায়ন এক পায়ে গিয়ে আরেক ধাক্কা দিয়ে মেরে চেঁচিয়ে বলল, কুত্তার বাচ্চা, ভাব মারাও আমার সাথে ভাব। তোমার ভাব কিছুদার সময় আমার নাই। কখন থেকে ডাকছি, কতবার রাখলাম, কথা কানে চাই না। বড় হয়ে গিয়েছো, খুব বড়, এতই বড় হয়েছো বড় ভাইয়ের কথা শোনার মোড় আসে না তোমার। তাহলে শোনো, রাখো তোমার বালমার্কা মুরের মাকে চুদির দফারফা করার মতো ক্ষমতা আমি রাখি। ভাষা ঠিক করো। কিসের ভাষা ঠিক করব? করব না। মারবি? মার, আয়। শুদ্ধ চোখ বন্ধ করে রাগ সংবরণ করার চেষ্টা করছে। রাগে মাথা থেকে পা অব্দি জ্বলছে তার। সায়ন যদি তাকে মেরে টুকরো টুকরো করে ফেলেও তবুও সে ভাইয়ের গায়ে হাত উঠাতে পারবে না, কখনো না। তাকে চুপ থাকতে দেখে সায়ন পুনরায় চেঁচিয়ে বলল, সামান্য এই ব্যাপারে সিন ক্রিয়েট করার কি আসে? কি এমন হয়েছে এত রাগ দেখাতে হবে? মানুষ চাচাতো বোনকে ভালোবাসে না? আমি বাসিনি? আমি মরে গিয়েছি নাকি আমার দেহ বসে গিয়েছে? তোমার কাছে সামান্য হলেও আমার কাছে তা নয়। তাহলে তোর কাছে কি বল? কি সমস্যা তোর? শীতল তোর যোগ্য না? কোন দিক থেকে কম সে? পেশার ভিত্তিতেও কম মেয়ে তো দেখিসনি। আমার বোন কি ওই রকম? আজকালকার যুগে ওর মতো সরল নরম কাদামাটি আর পাবি? ভালো জানিস, জুটতেই যাচ্ছিস, গায়ে লাগছে না। তোমার বোন বিশ্বসুন্দরী হোক, রূপে গুণে অনন্য হোক, তাতে আমার যায় আসে না। যে মেয়ে সর্বসম্মুখে আমাকে চাইতে পারবে না, সেই মেয়ে আমার না হোক। সে ছোট মানুষ, তোমার মতো বালপাকনা বুদ্ধি নিয়ে ঘুরে না, এটা বুঝো না? আগে সময় দিয়ে দেখবি, তারপর না হয় সিদ্ধান্ত নেওয়ার নীতি। ছোট, অবুঝ, সরল বলেই এতদিন ছাড় দিয়েছে, কিন্তু তোমরা যা করেছো যথেষ্ট করেছো। এবার থামো, নয়তো আমাকে বাড়ি ছাড়তে হবে। ভাইয়ের কথা শুনে সায়ন থমকে গেল। হতবাক তাকিয়ে রইল ভাইয়ের কঠিন মুখের দিকে। দুই ভাইয়েরই চোখ লাল বর্ণ। দুজনই হাত মুষ্টিবদ্ধ করে চোখে চোখ রেখে কথা বলছে। দুজনেরই জেদি ও কঠিন কণ্ঠস্বর। শুদ্ধ
কথায় সায়ন কিছুক্ষণ নীরব থেকে বলল, সত্যি কি শীতলের প্রতি তোর কোনো ফিলিংস নেই? যদি না থাকে তাহলে তাকে এত প্রশ্রয় দিস কেন? এত বকিস মারিস তবু মেয়েটা তোর কাছেই চাই। কেন চাই? কারণ তুই শাসনের সাথে শ্রেয়স হতিস। তোর রুমের পাশ দিয়ে ভাই হয়ে আমি যাই না কেন? ফোনের লক আমাকে দিসনি কেন? তোর পছন্দের পারফিউম ভেঙে চুরে শেষ করার পরও তুই নীরব কেন? তোর রুমে অন্য কারো ঢোকার পারমিশন নেই, তাহলে শীতল ইচ্ছে মতো ঢুকে কেন? ঢুকতে দিস কেন? জবাব দে। শীতলকে কিডন্যাপ করার পর এত উন্মাদ হয়েছিল কেন? সামান্য জ্বর এলে বকতে বকতে সবার আগে তুই ডক্টরের কাছে ছুটিস কেন? কেন তুই ব্যতীত অন্য কাউকে তাকে বকলে কড়া ভাষায় আপ্যায়ন করতে ছাড়িস না? এসবের উত্তর দিতে পারবি? বুকে হাত রেখে বলতে পারবি তুই শখ স্বর্ণের মতো শীতলকে এক নজরে দেখিস? বল, মুখে একটাবার হ্যাঁ বল। তাহলে আমিও কথা দিচ্ছি আর কখনো এই ব্যাপারে কথা বলবো না, আর না শীতলকে তোর চোখের সামনে থাকতে দিব। তবে কি ধরে নিব নীরবতাই সম্মতির লক্ষণ? সুধের কাছে জবাব নেই, সে নিশ্চুপ। বলা বাহুল্য, সে ছোট থেকে নিজ মর্জিতে চলা ছেলে। আজ অব্দি তার উপর কেউ কখনো কারো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেন। ভদ্রতা কিংবা অন্য কিছুর অজুহাতে সে কারো সিদ্ধান্ত মুখ বুঝে মেনেও নেয়নি। যদি নিত তাহলে আজ সায়েন্টিস্ট নয়, ম্যারিনার পেশায় কর্মরত থাকতে হতো। দিনের পর দিন থাকতে হতো শিপে, পরিবার স্বজন ছাড়াই সময় কাটতো সমুদ্রের শান্ত অশান্ত পানির উপর। অথচ সে বরাবরই চাইতো সায়েন্টিস্ট হতে। নতুন কিছু তৈরির নেশা তাকে চেকে ধরতো, কিছু করার জন্য হাত নিষ্পিস করত। মোট কথা সে বরাবরই একরোখা, জেদি। যা করবে ঠিক করে, করেই ছাড়ে, এবং যা আমার সেটা কেবল আমারই, এই নীতিতেই বিশ্বাসী ছিল, এখনো আছে। যেখানে সে অন্যের মতের ভিত্তিতে কখনো এক পা ফেলেনি, সেখানে জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে তা মানবে কেন? আর কাকে মানার কথা আসছে? ওই বেয়াদব অবাধ্য গাধীটাকে, যে ভালোবাসার মানেই বোঝে না, শাসন বোঝে না, চোখের নিগড় চাহনি বোঝে না, শাসনের আড়ালে আগলে রাখা বোঝে না, যার নিজের অনুভূতি সম্পর্কে সামান্য জ্ঞানটুকু নেই, থাকে চাইবে? থাকে না, কখনো না। মুদ্রা কথা, যে মেয়ে মুখ ফুটে তাকে চাইতে পারে না, যার চোখে মুখে বিন্দু পরিমাণ ভালোবাসার লেশ মাত্র থাকে না, যে বাবা মায়ের ভয়ে ভালোবাসার কথা জানাতে ভয় পায়, পিছিয়ে যায়, থাকে চাইবে সে? তাহলে বলতেই হয় এটা ভুল ধারণা। কারণ সে সস্তা না। তাকে পেতে হলে অবশ্যই সর্বসম্মুখে দাঁড়িয়ে মুখ ফুটে চাইতে হবে, চোখে চোখ রেখে বলতে হবে শুদ্ধ ভালোবাসি। নয়তো তাকে পাওয়ার জন্য অসম্ভব। তার জন্য বলা বাহুল্য, আর যদি কেউ এক ফোঁটা শুদ্ধ ভালোবাসার দাবি নিয়ে মুখোমুখি দাঁড়াতো, আর সে যদি তা অনুভব করতে পারতো, ওই ভালোবাসাটুকু, তাহলে সে চাওয়ার আগে নিজেকে বিলিয়ে দিত। শুধু পরিবার নয়, পুরো পৃথিবী দু হাতে সামলে নেওয়ার দায়িত্ব নিত। কিন্তু তা হয়নি। হয়নি, কি হয়েছে? কেউ মিথ্যে ভালোবাসার দাবি নিয়ে সামনে এসেছে, যেখানে ভালোবাসা, ভরসা, বিশ্বাস বলে কিছুই ছিল না। তাহলে কেন গ্রহণ করবে মিথ্যে ভালোবাসা? সে কি এতই ঠুনকো, নাকি এতই সস্তা? পৃথিবীর বুকে এমন কেউ আছে যে মিথ্যে ভালোবাসার কথা জেনেও গ্রহণ করে, কিংবা করতে পারবে? তাও আবার এইসবে সাহায্য করে তারই বড় ভাই। সে একবারও ভাবলো না এভাবে ভালোবাসা হয় না। এসব সম্পূর্ণ মনের ব্যাপার, দুদিনের কোনো গেম নয়। ভাবনার মতো জীবন এত সহজ নয়। মন এত বোকা নয় যে ওকে ভালোবাসো বললেই ভালোবাসা হয়ে গেল। এরা যা করেছে মোটেও ভালো করেনি, মোটেও না। মনে মনে এইসব ভেবে শুদ্ধ বাইকের উপর বসতেই সায়ন তার বাইকের চাবি কেড়ে থমথমে সুরে বলল, কথা শেষ করে যা। কিসের কথা? সমস্যা কি কি তোর? আমার কোনো সমস্যা নেই। তাহলে জবাব দিয়ে যা। চাবি দাও। শীতলকে মেনে নে। এত কিছু বলার পরও শুদ্ধের নীরবতা সহ্য হলো না সায়নের। সে পকেট হাতড়ে তার ফোন বের করে আজকের তোলা শীতলের একটা ছবি বের করে। তারপর সেই ছবির উপর শুদ্ধের এক হাত চেপে ধরে তেজি সুরে বলল, এইবার বল, ভালোবাসিস না? তার প্রতি কোনো ফিলিংস কাজ করে না? যদি মিথ্যা বলিস তাহলে শীতল যেখানেই থাকুক, সে অবস্থাতেই থাকুক, ধরফড়িয়ে মরুক, আমি গিয়ে দাফন করব তাকে। কথাটা শুনে শুদ্ধ হাত ছাড়াতে গেলে সায়নের জেদটা যেন বেড়ে গেল। সে শুদ্ধের হাতটা আরো শক্ত করে চেপে ধরে।
সে উত্তর জেনেই ছাড়বে। ভাইয়ের ছেলে মানুষে দেখে শুদ্ধ বিরক্ত হলো। তবে কোনোভাবেই তার হাতটা শীতলের ছবির উপর ধরে রাখা গেল না। এবার উত্তরও সুস্পষ্ট। সায়ন বুঝে আচমকা হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে মাটিতেই বসে পড়ে। চোরের ধর্ম চুরি করে বলা। আমি চুরি করিনি, অথচ তলে তলে শিক কেটে বসে থাকে। অবশ্য চোরের ধর্মে একটু হেরফের না হয় এক পক্ষে ভালোই হয়েছে, নতবা ভাজা মাছটি উল্টে খেতে জানে না, এই প্রবাদটির একটু হলেও কদর কমে যেত। সে খুব ভালো করেই জানে এই ছেলে ভাঙবে, তবু মচকাবেন। হঠাৎ কিছু মনে হতেই সায়ন তড়িৎ বেগে দাঁড়িয়ে গেল। এগিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরলো শুদ্ধকে। ইস ইস, তখন রাগের মাথায় মেরে বকেও দিয়েছে। পরক্ষণেই শুদ্ধের গালে চুমু এঁকে বলে। সরি ভাই। শুদ্ধ বিরক্তি মুখে নিজেকে ছাড়িয়ে বাইকের চাবি নিয়ে ওর বাইক স্টার্ট করে। তাকে যাওয়ার প্রস্তুতি নিতে দেখে সায়না হাসতে হাসতে বাইক টেনে তোলে। তারপর ধীরে সুস্থে বাইক স্টার্ট দেয়। দুজনের স্বাভাবিক গতিতে যাচ্ছে। তখন সায়ন বলল, বাড়ি চল, কাজ আছে, তুমি যাও। দেরি হবে। হুম। যেখানে যাচ্ছি যা, প্রথমে শেহরিতে যেন বাড়িতেই হয়। শুদ্ধ জবাব দিল না। অনেকটা পথ দু ভাই একসাথে হেসে হাইওয়ে থেকে ভিন্ন পথ ধরল। কিছু কথা, কিছু প্রশ্ন অপ্রকাশিত থেকেও প্রকাশ হয়ে গেল আজ। তবে একটা কথা না বললেই না। মাঝে মাঝে নীরবতা রাগ বাড়ায়, রাগের বাড়ে অভিমান, অভিমানে বাড়ে দূরত্ব। শুধু জানে না আজকের পর থেকে শীতলের সাথে ঠিক কতটা স্বাভাবিক হতে পারবে, আর শীতলই বা সেটা কিভাবে নেবে। তবে যেটাই হোক, এর শেষেও দেখে ছাড়বে সে। বড় মামি, মেজো মামি, ছোট মামি, সব স্বপ্ন। ছুটকি, কই রে সব? ট্রলি হাতে দরজা দিয়ে ঢুকতেই ঢুকতে সমানে চেঁচাচ্ছে রুবা। ড্রয়িং রুমে কেউ নাই দেখে তার কণ্ঠস্বর সমানে বাড়ছে। সারাদিনের ধকল কাটিয়ে সবাই ফ্রেশ হয়ে বিশ্রাম করছিল। আজ রাতে প্রথম সেহরি, আগামীকাল প্রথম রোজা। বাড়ির সবাই রোজা থাকবে। ছোট বড় সবার পছন্দের দিকটাও খেয়াল রাখতে হবে। বাচ্চাগুলো ঘুম থেকে উঠে ঝাল তরকারি খেতে পারে না, তারা খাবে দুধ ভাত। একে একে সেসব কিছুরই জোগাড় করতে হবে। তাই তিন গিন্নি বিশ্রাম নিয়ে একটু পরেই নিচে নামেন। কিন্তু খুব পরিচিত কারো হাঁকডাক শুনে একে একে সকলেই ছুটে এলেন। সাম্য কোথা থেকে দৌড়ে এসে রুবেলের গলা ধরে ঝুলে পড়ে। সৃজন পিঠের উপর উঠে বসে। গলায় টান খেয়ে রুবার ওমাগো বলে বাঁচাও বাঁচাও করে চেঁচাচ্ছে। সিরাত এসে বাদুর দুটোকে কোনো মতে সরালো। রুবাব কাশতে কাশতে অভিযোগ ছুড়ল, চৌধুরীর এক একটা ছানা এক এক রকমের বজ্জাত, পেছন পাকা সব কটা। ছোট দুটোকে দেখছি, বড় দুটো কই? শালারা কল ধরছে না। কথাটা বলেই সিরাতকে দেখে গাল ভর্তি হেসে বলল, আরে শাশুড়ি মাঝে, কেমন আছো বলো? সিরাত এসে রুবারের মাথা ভর্তি কোকড়া চুলগুলো এলোমেলো করে দিল। বলা বাহুল্য, এটা ওনার বহু পুরনো অভ্যাস। উনি যখনই রুবাবের চুল এলোমেলো করে দিতেন, রুবাব গাল ফুলিয়ে সোজা অভিযোগ জানাতো শাওন চৌধুরীর কাছে। আদরে সুরে শাওন চৌধুরীর গলা জড়িয়ে ধরে বলতো, মেজো মামা, ও মেজো মামা, মামি আমার চুল নষ্ট করে দিয়েছে। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। বড় হলে তোমার মেয়ে নিয়ে পালালে দোষ দেবে না কিন্তু। ছোট্ট রুবাবের কথা শুনে সবাই হেসে লুটোপুটি খেত। শতরূপাত ছোট্ট রুবাবের গালে চুমু এঁকে বলতেন। মায়ের কথা শুনে ফোকলা দাঁত বের করে সে কি হাসি রুবাবে, আনন্দ যেন ধরে না। এরপর থেকে যখনই সিরাত চুল এলোমেলো করে দিত, তখনই দাঁত বের করে হেসে বলতো, ও মেজো মামি, আমার চুল এলোমেলো করার অপরাধে তোমাকে একদিন আমার শাশুড়ি বানাবোই। রুবার যতবার এই কথা বলতো, সিরাতও ততবারই শব্দ করে বলতেন। আমিন। কিন্তু বছর ঘুরে যেদিন সাম্য সৃজন হলো, সেদিন রুবাবের সে কি রাগ। কারণ তার বউ পৃথিবীতে ল্যান্ড করেনি, বউয়ের জায়গায় দুটো বাদর এসেছে। বলতে গেলে এই পাজে দুটোই তার প্ল্যান বরবাদ করে দিয়েছে। এতদিন পর রুবাবকে দেখেই সিরাত চুল এলোমেলো করে দিয়ে বল, এতদিন পর মনে পড়লো, তা কেমন আছিস বাপ? আমি তো বিন্দেশ আছি, তোমরা কেমন আছো বলো? আমরাও ভালো আছি। তারা কথা বলতে বলতেই সীতারা এসে দাঁড়াতে রুবাব ওনাকে দেখা মাত্র ছুটে গিয়ে জড়িয়ে ধরে, গালে গাল লাগিয়ে চমৎকার করে বলল, বড় মামি, আমার ভাগের আচার আছে তো, নাকি শীতল একাই সবটা ছেড়ে দিয়ে ফেলেছে? ভাগে কম পেলে ওর কান ছেড়ে ফেলবো বলে দিলাম। আছে বাপ, অনেক আচার আছে। এবার বল দেখি, এত শুকিয়ে গেছিস কেন? খাওয়া দাওয়া করিস না? এবার কিন্তু সহজে ছাড়ছি না তোকে, মনে রাখিস।
উপর মহল সেসব শুনবে মামি, টাইম মতো ঠিকই জয়েন করতে হবে। দরকার নাই এসব ছাইবাসের চাকরি, ছেড়ে দে এই চাকরি। পানিতে ভেসে বেড়ানো চাকরি করতে হবে না, দরকার হলে দুই মামার অফিসে বসবি। হ্যাঁ হ্যাঁ, তা বললে হবে। তা ছোট মামি কই? ফোন কলে মামার সাথে প্রেম করছে নাকি? তখন সিমিন তার পেছন থেকে কান টেনে ধরে বললেন, না রে পাজি ছেলে, প্রেম করছি না। আমার সাথে প্রেম করার সময় নেই তোর মামার। বলো কি? তাহলে এই স্বামীকে টেনে বেড়ানোর কি দরকার? ডাস্টবিনে ফেলে দাও, আমি তোমাকে নিউ ব্র্যান্ডের স্বামী এনে দেবো। কথাটা শুনে সিমিন হাতের চাপ বাড়াতেই রুবাব মোচড়ামুচড়ি করে কান ছাড়ে। স্বর্ণ শখ এলে তাদের সাথেও কথা হয়, গল্পও হয়। মজার সব গল্পে হাসাহাসিও হলো। কথায় কথায় এক গাদা নাস্তা সামনে রাখা মাত্রই রুবাব খেতে শুরু করলো। তখনই শীষ বাজাতে বাজাতে বাইকের চাবি কায়দা করে আঙুলের ডগায় ঘোরাতে ঘোরাতে এলো সায়ন। রুবাব তাকে দেখে দ্রুত উঠে কোলাকুলি করে বলে, বড় ভাই ভালো আছেন? রাজকার্য সেরে ফিরলেন বুঝি? বিয়ে শাদী কি করবেন না? আর কত কচি সেজে থাকবেন? কথাটা শোনা মাত্রই সায়ন ওর কানে কানে কিছু একটা বলতে সে ছিটকে সরে গেল। নাক মুখ কুচকে বলল, ছি, তুমি একটা অশ্লীল। সায়ন রুবাবের কাঁধ জড়িয়ে ধরে একই সোফায় বসলো। তিন গিন্নি তখন রান্নাঘরে ডাইনিং টেবিলে শখ স্বর্ণ সাম্য সৃজন রুবাবের আনা পিৎজা ভাগাভাগি করে বসেছে। এদিকে আর কেউ নেই। তা দেখে সায়ন রুবাবকে বলল, ভাই, সম্মান নিবা? সম্মান? রুবাব গলা ঝাঁকিয়ে ভাব মেরে বলল, অবশ্যই নেব। আমার বোন নিবা অথবা আমাকে সম্মান দিবা না, তা তো হবে না। কে বলেছে তোমাকে সম্মান দেব না সোনা? এসো, সম্মান নাও। তার সম্মান কোথায় নিবা? সামনে নাকি পিছনে? তা ঠিকঠাক লোডে নিতে পারবা তো? কথাটা শুনে রুবাব এক লাফে উঠে রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, বড় মামি, শান ভাইয়ের দ্রুত বিয়ে দাও, এর বিয়ের খরচ হয়ে গেছে। কথাটা শুনে সীতারা পেঁয়াজ কাটতে কাটতে জবাব দিলেন, ও একবার নিজের মুখে বিয়ের কথাটা বলুক, 2 দিনের মধ্যেই ওকে বিয়ে করাবো আমি। কইতে আমার শরম লাগে, প্রেম আগুনে পুইরা ছাই। সানডে মানডে ক্লোজ কইরা দিতে একজন মানুষ নাই। ও ভাই রে ভাই। বড় ভাইয়ের গান শুনে শখ মুখ টিপে হাসতে হাসতে বেচারি একসময় ভীষণ খেল। তবুও তার হাসি থামছে না। তাকে এভাবে হাসতে দেখে সাম্য সৃজন একে অপরের মুখ চাওয়াচাই করে, কিন্তু কিছু বুঝতে না পেরে অগত্যা খাওয়াতে মন দেয়। সবার সাথে টুকটাক কথা হলেও এখন অব্দি শীতলের সাথে দেখা হয়নি রুবাবের, যেটা অতি আশ্চর্যের ব্যাপারেও বটে। সে বাড়িতে নেই নাকি তার উপস্থিতি এখনো বুঝতে পারেনি। তবে যাই হোক, তার জন্য দেখা করাটা ফরজ। তাই সে শীতলের খোঁজ নিয়ে নিজেই গেল দেখা করতে। গিয়ে দেখে শীতল রুমে নেই। রাত তখন 10:30। এত রাতে মেয়েটা গেল কোথায়? সে চিন্তিত হয়ে কপালে ভাঁজ ফেলে বের হতেই সায়নের মুখোমুখি হলো। সায়নকে কথাটা জানাতেই সায়ন শুদ্ধের রুমের দরজায় হাত রেখে দেখে দরজা ভিজিয়ে রাখা। দরজা খোলা রাখার তো কথা না। কৌতূহলবশত দরজা সামান্য খুলে উকি মারতেই দেখে আলু থালু বেশে শীতল বসে আছে, পরনে এখনো শাড়ি, কেঁদে কেটে একাকার অবস্থা, চোখ ফুলে লাল হয়ে আছে। মেঝেতে বসে হাঁটুতে মুখ গুজে থাকায় সে এখনো দেখেনি। তবে একটু পরেই রুমে কারো উপস্থিতি বুঝে চোখ তুলে তাকাতেই দেখে রুবাব। শীতল ঠোঁট উল্টে ভ্যাবে করে কেঁদে দিল। সায়ন দাঁড়িয়ে আছে। তাকে দেখা মাত্রই শীতল ঠোঁট উল্টে ভ্যাবে করে কেঁদে দিল। কান্নার দমকে কথাও বলতে পারছে না। সায়ন দ্রুত হাঁটু গেড়ে বসে তার মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে পাখি, কাঁদছিস কেন? রুবাবও হাসলো। সেও ভ্রু কুচকে তাকিয়ে আছে। তারপর সায়নের থেকে শীতলকে ছাড়িয়ে আলতো করে শীতলের দু চোখের পানি মুছে দিল। তারপর মাথা নাড়িয়ে কাঁদতে বারণ করে বলল, কি হয়েছে ছুটকি, বল আমাকে। শুদ্ধ ভাই, ওর সাথে কথা হয়েছে আমার, জরুরি কাজে পড়ে গিয়েছে, ফিরতে দেরি হবে। রেগে আছে খুব? রাগিয়েছিস কেন? তোকে শিখিয়ে দিই একটা, তুই করিস আরেকটা। তোমার কথা মতোই তো কানের 2 ইঞ্চি নিচে কিস করলাম, তাতেই তো আরো রেগে গেল। কি কি বললি আবার বল? তুই ভাইকে মিস করেছিস? শীতল মুখ কাচুমাচু করে সম্মতিসূচক মাথা নাড়িয়ে ফুপাতে ফুপাতে বলল, রুবাব ভাইয়াই তো শিখিয়ে দিল, আমি তো রাজি ছিলাম না,
কিন্তু ভাইয়া বলল এটা করলে শুদ্ধ ভাই দ্রুত পটে যাবে, পটে গেলে আমার মিশন সাকসেস হবে। এতক্ষণে সায়ন বুঝলো শুদ্ধের রাগের কারণ। যেখানে ভালোবাসার শুরুই হয়নি সেখানে এসব। আর শুদ্ধ যে ব্যক্তিত্বের ছেলে, সে কখনো এসব ছ্যাবলামো পছন্দ করবে না, এটা তো জানা কথা। সায়ন এবার রুবাবের দিকে তাকিয়ে দাঁত কটমট করে বলল, শালা বলত, কি করছিস সেইটা আমাকে একবার জানাতে পারলি না? রুবাবু দাঁত মিশমিশ করে বলল। আমি কি করে জানবো ওই শালা এতটা রেগে যাবে? কোনো মেয়ে যদি ভালোবাসার কথা বলে কিস করে, আমি তো কুপকাত। আমি আমার কথা ভেবে বুদ্ধিটা দিয়েছিলাম, কে জানতো পাশা উল্টে যাবে। সায়ন দীর্ঘশ্বাস ফেলে। সে শীতলের মাথায় হাত রেখে আদরে সুরে ডাকলো, শীতল, জান বাড়ছে আমার। এভাবে কাঁদে না পাখি আমার, আমরা তোর সাথে আসি না? শুদ্ধ ভাই খুব কষ্ট পেয়েছেন ভাইয়া? তা পেয়েছে। শোন, আজ থেকে আমরা আর কোনো প্ল্যান করব না, সব সময় হাতে ছেড়ে দিব, সব সময়ের হাতে ছেড়ে দিব। এরপর যা হয় হবে, কেমন? কিন্তু আর কোনো কিন্তু না, ধরে নে আমাদের মিশন সাকসেস। সাকসেস কিভাবে? আমি ওনাকে পটাতে পারলাম না, ভালোবাসার জীবাণু শুদ্ধ ভাইয়ার রন্ধ্রে রন্ধ্রে ছড়াতে পারলাম না, আর প্রাপ্তি হিসেবে তাকেও তো পেলাম না। এই যে বললাম সময় কথা বলবে। ঠিক আছে, তাহলে শুদ্ধ ভাই ফিরলে কি আমি সরি বলবো? ভাইয়া খুব রেগে আছে আমার উপর। তা বলতে পারিস। শীতল ঘাড় কাত করে তাদের কথায় সম্মতি জানালো। শুধু ওভাবে রেগে বেরিয়ে যাওয়ার পর থেকে তার মন ভার হয়ে আছে, কেঁদে কেটে যাচ্ছে। তাই এই অবস্থা। অপরাধ বোধ কাজ করছে নিজের মধ্যে। বুঝতেও পারছে মিথ্যে ভালোবাসার দাবি নিয়ে শুদ্ধের সামনে দাঁড়ানো উচিত হয়নি তার। বিষের মতো শুদ্ধ ভাই বুঝে নিয়েছে হয়তো, এজন্য রাগ দেখিয়ে চলে গেছে। কিন্তু গেল কেন? তাকে মারতো, মেরে ওর ভুল ধরিয়ে দিতে পারতো, বরাবরের মতো একটু বকতে পারতো, ধমকাতেও পারতো। এতদিন শুদ্ধের মারা, বকা, ধমকানোর কষ্ট পেত, অথচ আজ এসব না করাতে এত কষ্ট পাচ্ছে। এইসব ভেবে তার চোখের পানি ঝরঝর করে গড়িয়ে পড়ে। আবার ওকে কাঁদতে দেখে দুই ভাই উতলা হয়ে গেল। শীতল সায়ন আর রুবাবের হাত দুটো আঁকড়ে ধরে ফুপাতে ফুপাতে বলল, কিভাবে সত্যি সত্যি ভালোবাসতে হয়? সত্যিকারের ভালোবাসা কেমন হয়? প্লিজ শেখাও আমাকে, আমি শিখতে চাই ভাইয়া। আমার বারবার মনে হচ্ছে আমি শুদ্ধ ভাইকে খুব কষ্ট দিয়ে ফেলেছি, বড্ড ভুল করেছি। এই ভুল শুধরাতে হবে আমাকে। রুবাব সায়নের দিকে তাকালে তাদের চোখাচোখি হয়। তারা শীতলকে বুঝালো, ভালোবাসা শেখানো যায় না রে পাগলি, এটা মনের কারবার। একদিন মন বলে দেবে তুইও কাউকে ভালোবাসতিস, যার দেখা পাওয়ার জন্য ছটফট করবি, যার কথা শোনার জন্য ব্যাকুল হয়ে থাকবি। হাজার হাজার লক্ষ কোটি মানুষের ভিড়ে তোর দুটো চোখ একটা মুখে খুঁজে বেড়াবে। তার হাসিতে আনন্দরা ঝুমঝুম করবে, আবার তার সামনে কষ্টে বুকটা দুমড়ে মুচড়ে যাবে। যাকে কোটি কোটি বার ভালোবাসি বললে বিষ তোরা আসবে না, অরুচি আসবে না, বিরক্ত লাগবে না। এটাই হচ্ছে ভালোবাসা। শীতল কথাগুলো মন দিয়ে শুনে ভাবতে লাগলো। তবে এখন ভাবার সময় দিল না দুভাই। তাকে রুমে পাঠিয়ে ফ্রেশ হয়ে দ্রুত নিচে নামার তাগদা দিল। তবে শীতল কথাগুলো মাথা থেকে সরাতে পারল না। ফ্রেশ হয়ে চুল মুছতে মুছতে সিঁড়ি বেয়ে নামতে নামতে ভাবলো, সবার সাথে এক টেবিলে বসে রাতের খাবার খেতে খেতে ভাবলো, সবাই আছে, শুদ্ধ নেই। রাত বাড়ছে, সেরিতে আবার উঠতে হবে। তাই সকালে ঘুমোতে চলে গেল। তবে শীতলের চোখে ঘুমের রেশ মাত্র নেই। সে ভেজা চুল ছেড়ে দিয়ে অন্ধকার ব্যালকনিতে বসে আছে। কেন বসে আছে জানে না, তবে বসে থাকতে ভালো লাগছে। আচ্ছা, শুধু ভাই এখনো ফিরছে না কেন? এত রাত করে বাইরে থাকা কিসের? কি এমন জরুরি কাজ করছে যে এত রাত হচ্ছে? এসব ভাবতে ভাবতে বাইকের শব্দ পেল। মূল ফটক দিয়ে শুদ্ধ বাইক নিয়ে পার্কিংয়ে গেল। সেখানে বাইক রেখে বাড়িতে প্রবেশ করলে কলিং বেল চাপতে হবে। তাই সবার ঘুম ভেঙে যেতে পারে ভেবে সে দৌড়ে নিচে গেল। কলিং বেল চাপার আগে দরজা খুলে দিল। শুধু কেবল হাত বাড়িয়েছিল কলিং বেল চাপার জন্য। তার আগে দরজা খুলে শীতলকে দেখতে পায়। ফোলা ফোলা চোখে, ঠোঁটে মিষ্টি হাসি এঁটে তার দিকে তাকিয়ে আছে শীতল। শুধু তার পাশ কাটিয়ে যেতে গেলে শীতল মিনমিন করে বলল, খাবার বাড়বো? শুদ্ধ হ্যাঁ না কিছু না বলে উপরে উঠতে গেলে শীতল পুনরায় বলল, মুরগির মাংসের তরকারিটা খুবই মজা হয়েছে, গরম করে খাবার রুমে দিয়ে আসি।
এবারও শুদ্ধ নীরবে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। শীতল ছলছল চোখে তাকিয়ে সেও শুদ্ধের পিছু পিছু যেতে যেতে আবার ডাকলো। শুদ্ধ ভাই। শুদ্ধ নিজের রুমের সামনে দাঁড়িয়ে পাশ দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে যায়। একবার পেছন ফিরে তাকালে দেখতে পেত অপরাধ বোধে কাতর হওয়া এক মানবীকে। সে অশ্রুভেজা চোখে তার দিকে তাকিয়ে আছে। শুদ্ধ চলে গেলে শীতলের মনে পড়লো সরি বলা হয়নি। সে চোরা মুছে দরজার পার্স ইন করতেই ইনকারেক্ট পাসওয়ার্ড দেখালো। একবার দুবার তিনবার করে একই পার্স দিলে বারবার ইনকারেক্ট পার্স দেখায়। অবাক হলো। চতুর্থবার পার দিতেই দরজায় হাত লাগানো মাত্রই কারেন্টের শক লাগে। শকে গোটা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। দ্রুত হাত সরিয়ে দুপা পিছিয়ে অবাক হয়ে দরজায় তাকিয়ে রইল। আগে কখনোই এমন হয়নি। একবার পার্স দেওয়া মাত্রই দরজা খুলে যেত। তবে কি পার্স বদলে দিয়েছে শুদ্ধ ভাই? কিন্তু পার্স বদলালো কেন? তাকে রুমে ঢুকতে দিবে না তাই? ছোট্ট একটা ভুলের কারণে এত বড় শাস্তি? এভাবে কি দূরে সরিয়ে দেবে? ওইদিকে বন্ধ রুমের বিছানায় বসে ফোন হাতে নিয়ে বন্ধ দরজার দিকে তাকিয়ে আছে শুদ্ধ। হাতে থাকা ফোনে একের পর এক বার্তা আসতেই আছে। বারবার ভুল পার্স ইন করায় কারেন্টে শক লেগে পার্স ইন করা থেমে গেছে। শীতল থামতেই নোটিফিকেশন আসাও থেমে গেছে। শুদ্ধ নোটিফিকেশনের দিকে তাকিয়ে মলিন হাসলো। শখ খেয়ে খুব বেশি কষ্ট পেল নাকি? পেলে পাক। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো। নিজে একটু কষ্ট অনুভব করলে অন্যের কষ্টটা খুব সহজে উপলব্ধি করতে পারবে। তাছাড়া কেবল তো শুরু। এসব ভেবেই সে ফোনটা বিছানার উপর ঢিল ছুঁড়ে ফেলে। তারপর দুহাতে মাথার চুল খামচে ধরে বিড়বিড় করে আওড়ালো। সোনা যত পোড়ানো হয় তত নাকি খাঁটি হয়। আজকে থেকে তোকে পোড়ানোর দায়িত্ব আমার। আমাকে চাওয়ার কথা যেভাবে বিছিয়ে গেলি, একদিন তুই নিজেই সর্বসম্মুখে আমাকে চেয়ে নিবি। চাইতেই হবে, মিলে নিস। আমি চাইতে বাধ্য করব তোকে। যদি না পারি তবে আমার নামও সোয়াইব শুদ্ধ নয়। রেডি থাক চৌধুরী কন্যা, রেডি থাক। ঘড়িতে সময় ৩:৪৫। অ্যালার্মের শব্দে একে একে ঘুম থেকে উঠেছেন ৩ চৌধুরীকে নিয়ে। ৩ যা কাজ গুছিয়ে হাতে হাতে গরম খাবার এনে রাখছে ডাইনিং টেবিলে। মাঝে মাঝে ডাকছেন ঘুমে মগ্ন ছেলে মেয়েদের, কিন্তু কারোরই ওঠার নাম নেই। ডাকাডাকিতে একে একে উঠে পড়েছেন শারাফাত ও সায়ন চৌধুরী। বসেছেন ড্রয়িং রুমে। এভাবে বসে থাকলে সময় যাবে না, তাই টিভি ছাড়তেই দেখলেন একটা চ্যানেলে বড় বড় পাহাড় দেখাচ্ছে। সেসব পাহাড়ে নবী ও সাহাবী কতদিন থেকেছিলেন, কেন থেকেছিলেন, সেসবই দেখানো হচ্ছে। দু ভাই সোফায় বসে মনোযোগ সহকারে তা দেখছেন। আজকে প্রথম সেহরি, সবাই একসাথে সেহরি করলেও থাকছেন না শাহাদাত চৌধুরী। ভাইয়ের কথা স্মরণ হতেই মন ভার হলো ওনাদের। ভাইটা চাকরির কারণে থাকতে পারে না। শাওন চৌধুরী আর না ভেবে কল দিলেন শাহাদাত চৌধুরীকে। রিসিভ হতে ফোনের ডিসপ্লেতে ভেসে উঠল শাহাদাত চৌধুরীর হাস্যোজ্জ্বল মুখ। উনিও ফ্রেশ হয়ে ফোন হাতে নিয়েছিলেন ফোন দেওয়ার জন্য। ভাইয়ের কল পেয়ে খুব খুশি হয়েছেন বটে। ওনারা কথা বলার মাঝখানে শখ গিয়ে দাঁড়ালো। বাবার হাত থেকে ফোনটা নিয়ে কথা বলল ছোট চাচুর সাথে। আবদার করলো একসাথে ইফতার করবে। শাহাদাত চৌধুরী আদুরে সরে জানালেন অবশ্যই চেষ্টা করবেন। তারপর ৩ ভাই আরো কিছুক্ষণ কথা বলে কল কাটেন। শখ দেখে সীতারা বললেন বাকিদেরকে ডেকে আনতে। ঘুম থেকে উঠে ছেলে মেয়েগুলো ভাত গিলতে পারে না, ধীরে ধীরে খাবে না হয়। এত বড় দিন কিছু না খেলে কিভাবে হবে? শখ মায়ের কথা শুনে দোতলায় গিয়ে স্বর্ণকে ডাকলো। এরপর ঘুম কাতরে শীতলকে ডেকে ওয়াশরুমে পাঠিয়ে এরপর ডাকলো শুদ্ধ আর সায়নকে। নয়তো দেখা যেত পাজি মেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। দোতলায় একে একে সবাইকে ডেকে গেল গেস্ট রুমে। রুবাব গেস্ট রুমেই ঘুমোচ্ছে। তাকে কয়েকবার ডেকে এরপর এসে বসলো ডাইনিং টেবিলে। ডাকাডাকির পর ফ্রেশ হয়ে একে একে এসে সবাই ডাইনিং চেয়ারে বসে। শীতল মুখ ভোতা করে দেখলো সবাই থাকলেও শুদ্ধ নেই। তাকে কেউ ডাকেনি। এখন না উঠলে খেতে পারবে না ধীরে সুস্থে। এসব ভেবে ডাকার জন্য উঠতে গেলে দেখে শুদ্ধ নামছে সিঁড়ি দিয়ে। তার চোখে মুখে ঘুম জড়িয়ে আছে। গোসল দিয়েছে নাকি? চুল ভেজা কেন? ভোরবেলা গোসল দেয় কোন পাগলে? ল্যাবে কাজ করছিল বোধহয়। শীতল খুব মনোযোগ দিয়ে দেখলো পাষাণ মানুষটাকে। শুদ্ধ এসে বসলো সৃজনের পাশে, অথচ তার পাশের চেয়ারটাও ফাঁকা। একটু পরে সেই চেয়ারে এসে বসলো রুবাব। সে রুবাবকে দেখে মিষ্টি করে হাসতে গিয়ে হাসতে পারলো না। আচ্ছা, সে কি শুদ্ধ ভাইয়ার বসার আশা করেছিল? কিন্তু কেন? উত্তর খুঁজে পেল না শীতল।
তাই মন খারাপ করে প্লেট টেনে নিল নিজের দিকে। ততক্ষণে যে যার পছন্দের খাবার নিয়ে খেতে শুরু করেছে। সাম্য সৃজনের চোখে এখনো ঘুম, তারা এখনো ডুলছে। অথচ গতকাল সবাইকে বলেছে তারা রোজা থাকবে, এবার সব রোজা করবে। গতবার ছোট ছিল তাই করতে পারেনি, এবার 30টা রোজাই করবে। তারাও দেখিয়ে দেবে তারা বড় হয়ে গেছে। ওদের কথা শুনে সবাই হেসেছিল। শারাফাত চৌধুরী খেতেই হঠাৎ চোখ পড়ল শীতলের দিকে। শীতল মাথা নিচু করে চুপ করে বসে আছে, প্লেটে শুধু সাদা ভাত আর চিংড়ি মাছ। ঘুম থেকে উঠে আসায় চোখ মুখ ফুলে আছে। ঘুম থেকে উঠলে এভাবে চোখ ফোলার কথা নাকি তাহলে মেয়েটা কেঁদেছে? হয়তো, কারণ শীতল বিশেষ বিশেষ দিনগুলোতে বাবাকে পাশে পাওয়ার আশা করে, যখন পায় না তখন খুব কাঁদে। আজও বোধহয় বাবার জন্যই কেঁদেছে মেয়েটা। সিমিনের মুখটাও মলিন লাগছে। উনি দীর্ঘশ্বাস চেপে কিছু বলার আগে দেখলেন রুবাব সযত্নে শীতলের প্লেটে সোলেট মাংসের পিচ তুলে দিচ্ছে। শায়ন খোসা ছাড়িয়ে চিংড়ি তুলে দিল, শখ পানির গ্লাস এগিয়ে দিল। স্বর্ণসাম্য সৃজনের দুধ ভাত মেখে দিচ্ছে। শুদ্ধ মা চাষিদের বসা খাওয়ারের তাগাদ দিচ্ছে। কি চমৎকার সেসব দৃশ্য! টুকটাক কথাবার্তাও হচ্ছে। সবাই খাচ্ছে, যার যেটা লাগবে তুলে দিচ্ছে, তুলে নিচ্ছে। এরপরেও যেন কিছু একটা মিসে। কি সেটা? আচ্ছা, শীতল কথা বলছে না, হাসছে না, তার মাঝে চঞ্চলতাও দেখা যাচ্ছে না, কিন্তু কেন? শুদ্ধ আবার বকেছে নাকি মেয়েটাকে? মনে মনে কথাটা ভেবেই উনি কপাল কুঁচকে তাকান শুদ্ধের দিকে। ছেলেটাকে আপন মনে খাচ্ছে। ছোট ছোট লোকমা তুলে খায় সে। খাওয়ার কায়দা দেখে বোঝা যায় পুরোই জেন্টলম্যান। মুখভঙ্গি দেখে বোঝার উপায় নেই মনে কি চলছে। সুধের বা পাশে রুবাব আর রুবাবের পাশে সায়ন। বলা বাহুল্য, চৌধুরী বাড়ির নজর কাড়া 3 সুদর্শন যুবক তারা। আজকাল ছেলেদের বিয়ের প্রস্তাব আসে, আজও এসেছে। আজকের প্রস্তাব এমন ছিল যে যৌতুক হিসেবে চেয়েকে মর্জিত মতো যত সংখ্যা বসিয়ে নিতে পারবে। তবুও শুদ্ধকে নাতি জামাই করবেন সেই লোক। যৌতুকের কথা শুনে রাগ হলেও উনি নিজেকে সামলে নিয়েছিলেন। জানিয়েছেন ছেলে বিক্রি করবেন না, তবে ছেলের সাথে কথা বলে দেখবেন, ছেলের মত থাকলে ওনাকে জানাবেন। মূলত কথাটাই বলেছিলেন এড়িয়ে বাঁচার জন্য। উনি খুব ভালো করে জানেন শুদ্ধের কানে এই কথা গেলে জবাবে এমন কিছু বলবে যে পাল্টা জবাব দিতে কথার খেই হারিয়ে ফেলবেন। তবুও চুপ থাকলে হবে না, কিছু তো বলতে হবে। ছেলেগুলোও বড় হয়েছে, বিয়ে শাদী তো দিতে হবে, বাড়িতে বউ আনতে হবে। অন্য বাড়ির ছেলেরা এসএসসি না দিতেই বিয়ের জন্য লাফাতে শুরু করে, অথচ এদেরকে বিয়ের কথা বলতে গেলে গলা শুকিয়ে যায়। বয়স কি বসে থাকে? বাপ হতে হবে না? এসব ভেবে মনে মনে কথা গুলিয়ে নিলেন। তারপর গলা খাকারি দিলে সবাই বুঝলো উনি বিশেষ কিছু বলবেন, তাই তাকালো। তখন তিনি বললেন, সায়ন, শুদ্ধ, রূপাব, 3 জনকেই বলছি, যথেষ্ট বড় হয়েছ। নিজেরাও যে যার মতো কিছু না কিছু করো। বয়স থেমে থাকে না, বিয়ে করতে হবে, বাড়িতে বউ আনতে হবে। আমার বিজনেস পার্টনারের মেয়েটা খুব লক্ষ্মী, দেখতে শুনতে মাশাল্লাহ। এটুকু বলেই থামলেন। কথার মাঝে কথা বলেনি কেউ, কারণ সবাই তার পরেরটুকু শুনতে চায়। উনি পরের কথাটুকু পেশ করলেন। আনাপ আর ফিরলে শখের অনুষ্ঠান সেরে ফেলব। এরপর সায়নের, একে একে শুদ্ধ, রূপক, তারপর স্বর্ণ। ভেবেছি সায়নের জন্য মেয়েটাকে দেখতে যাব। কোনো সমস্যা আছে তোমার? শেষ কথাটা সায়নকে উদ্দেশ্য করেই বললেন তিনি। সায়ন এক মনে খেতে খেতে একবার চোখ তুলে বাবার দিকে তাকালো। তারলো, সামনে নির্বাচন, তো তো বিয়ে টিয়ে বাদ। আমি আমার পার্টনারকে কথা দিয়েছি। ভালো করিস, এবার নিচে করো, নয়তো শুদ্ধ কিংবা রুবারের ঘাড়ে ঝুলিয়ে দাও। সায়নের কথা শুনে রুবাব ভীষণ খেলো। কোনো মতে পানি দিয়ে মুখের খাবার গিলে দুঃখী দুঃখী স্বরে জবাব দিলেন, বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই বড় মামা, কিন্তু ঘাড়ের উপর বড় ভাইদের রেখে বিয়ে করলে লোকে কি বলবে? লোকে ভাববে না বড় ভাইদের কোনো সমস্যা আছে? ছোট ভাই হয়ে এটা অন্যায় হয়ে যাবে। তারপর কথা শুনে সায়ন ভ্রু কুচকায়, তারপর খ্যাপাটে স্বরে জবাব দিল, কেউ কিছু বললে সে কেউটাকে আমার কাছে পাঠিয়ে দিবি। বেশি না, কয়েক মিনিট বুঝিয়ে দিব সমস্যা আছে কিনা। সেই শালার এমন অবস্থা করব, 1 সপ্তাহ হাঁটতে গেলে কুত পড়বে। শাওন চৌধুরী গলা খাকারি দিলেন, তবে ওনার ঠোঁটে মিটি মিটি হাসি।
তবে ছেলের কথা শুনে শারাফাত চৌধুরী বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেন। উনি আজকাল ভীষণ বিরক্তি সায়নের প্রতি। ছেলেটা ভীষণ লাগাম ছাড়া কথাবার্তা বলে, ইদানিং একটু বেশিই বলে, যার দরুন বারবার ওনাকে অস্বস্তিতে পড়তে হয়। আর ছোট ছোট ভাই বোনদের সামনে এভাবে কেউ কথা বলে? এখন কি ভদ্রতা জ্ঞান নতুন করে শেখাতে হবে? সায়ন নিজেও যেন বুঝতে পারলো ব্যাপারটা, তাই দাঁত কপাটি বের করে পুনরায় বলল, না মানে পিটিয়ে পিঠের চাল তুলে ফেলার কথা বলছি আর কি। ভাবো একবার, কত বড় সাহস আমাদের নিয়ে ভুলভাল ভাবে। তার কথায় সাম্য ঝিমিয়ে ঝিমিয়ে জবাব দিল। কথাটা শুনে শখ স্বর্ণ একে অপরের মুখ চাওয়াচাই করলো। হাসিতে ঠোঁটের কোণ বেঁকে আসছিল তাদের। কারোরই বুঝতে বাকি নেই শায়নের কথা ডাবল মিনিং। আপাতত প্রসঙ্গ বদলাতে শারাফাত চৌধুরী এবার শুদ্ধকে বললেন, আর তোমরা তোমরা কি সমস্যা? আমার কোনো সমস্যা না, তোমরা গিয়ে দেখে আসতে পারো। কথাটা শোনা মাত্রই শীতলের হাত থেমে গেল। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল শুদ্ধের দিকে। মানে কি, গতকালই না চুমুকে ভালোবাসার কথা বলল, আর আজই অন্যকে বিয়ে করার কথা বলছে, তাও তারই সামনে। শুদ্ধ ভাই তাহলে সত্যিই তাকে মেনে নেবে না? শায়ন ভাই তখন বলল মিশন সাকসেস। তাহলে কি শায়ন ভাই মিথ্যে বলেছে? তাকে বুঝ দিতে এসব বলেছে, বুঝিয়েছিল? শীতলের মাথা কাজ করছে না। সে তাকিয়ে দেখছে তারই সামনে বসা নিষ্ঠুর মানুষটাকে। এত পাষাণ কিভাবে হতে পারে? শীতল তাকিয়ে আছে অনুভব করে শুদ্ধ হঠাৎ চোখ তুলে তাকালো। দুজনের চোখাচোখি হলো। বাঁধ ভাঙা কান্নায় ঠোঁট ভেঙে আসলেও নিজেকে সামলে নিল, দৃষ্টি সরিয়ে নিল। তার এই সামলানোটাই সহ্য হলো না শুদ্ধে। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলল, কলিজায় তীর বিঁধেছে, রক্তাক্ত হয়নি। রক্তাক্ত হলে চোখের জল গাল বেয়ে গড়াতো। গড়াচ্ছে না যেহেতু, তাহলে কলিজায় ফোড়ো ফোড়ো হতে বাকি রয়ে গেছে এখনো। নো প্রবলেম, আই উইল ট্রাই মাই বেস্ট। মনে মনে কথাটা বলে সে ঠোঁটে কুটিল হাসি ফুটিয়ে বাবাকে বলল, মেয়ের গায়ের রং কুচকুচে কালো হোক, অশিক্ষিত হোক, গরিব হোক, আমার কোনো সমস্যা নেই। শুধু তাকে সত্যবাদী হতে হবে। সর্বদা স্পষ্টভাবে যেন সবার সামনে সত্য কথা বলার সাহস রাখে, এটুকু হলেই চলবে। আর তোমার তোমার কি সমস্যা? যতটুকু খোঁজ নিয়ে জেনেছি, মেয়ে তেমনই, দেখতে শুনতেও ভালোই। মুখের আদর আমাদের শীতলের মতো খুব আদরে। বাহ, তাহলে আর কি, আমি যেমন আমার সঙ্গীত তেমনই হওয়া চাই। বিশেষ করে অন্যের কথায় সিদ্ধান্ত নেওয়া মাথা মোটাকে বউ করতে চাই না আমি। এরা বউ হিসেবে জঘন্য টাইপের হয়। তাহলে এখানেই কথা বলি। বলো, মন মতো মিলে গেলে শখের অনুষ্ঠানের আগে আমার বিয়েটা সারতে চাই। সাফওয়ান চৌধুরী এবার হাসতে হাসতে বললেন, কুচক্রি মানুষদের বদনজরে পড়েছি, জানোই তো নজর কতটা খারাপ জিনিস। তাই বিয়েটা সেরে নজর কাটাতে যাচ্ছি। বলা তো যায় না কে কখন কোনো অপরাধে ফাঁসিয়ে দিল। মানুষ যা করে সেটা প্রকাশ করতে ভয় পায়। আমার আবার ওসব ভয়টায় কোনো গালাই ছিল না, আর এখনো নেই। তাই হয়তো অবলীলায় সব কথা বলতে পারি। একের পর এক শুদ্ধের খোঁচা মার্কা কথা শুনে সায়ন আর চোখে শীতলের দিকে তাকালো। দেখলো শীতলের চোখের কোণে অশ্রুতে চিকচিক করছে। শীতলও বুঝেছে শুদ্ধ তাকে মিন করে এই কথাগুলো বলেছে। হ্যাঁ, ভুল যখন করেছে তখন শাস্তি গ্রহণযোগ্য, তাই বলে এভাবে? শুদ্ধ ভাই কি বুঝতে পারছে না ছুরির থেকেও তার কথার আঘাত ধারালো হয়ে বুক পাঁজরে বিচ্ছে? নাকি সে আঘাত অদৃশ্য বলে দেখেও দেখছে না, বুঝেও বুঝছে না? সে ভাত নাড়াচাড়া করতে করতে দুফোঁটা চোখের জল ফেলল, সন্তর্পণে মুছেও নিল। তখন শারাফাত চৌধুরী মাথা নাড়িয়ে এও বললেন, আরে একটা নম্র ভদ্র মেয়ের সন্ধান আছে। মেয়ে বিসিএস ক্যাডার। মেয়ের নানাজান যৌতুক হিসেবে চেকের পাতায় ইচ্ছেমতো এমন বসানোর কথা জানিয়েছে। একে বিয়ে করতে 3 ভাইকে রাজি আসো, স্পষ্টভাবে জানাও। তোমাদের সম্মতি পেলে এগোবো। যৌতুকের কথা শুনে সকলে হতবাক। চৌধুরী বাড়ির ছেলেরা যৌতুক নেবে, কিন্তু কিসে কম তারা? বাড়ি গাড়ি টাকা পয়সা, নাকি অর্জিত মান সম্মান? সায়ন চোখ মুখ কুচকে নেয়। ঠোঁটের কাছে গালিরা এসে সুরসুরি দিচ্ছে, কিন্তু সে তো বাড়িতে গালি টালি দেয় না। ওসবের জন্য চোখাট পেরোতে হবে, কিন্তু কতক্ষণ আর শোনা যায়? তাই সে গপা গপ খাবার গিলে উঠতে উঠতে বলল, যৌতুকের মায়ের আলাভু করেও ওইসব ছাইপাশ আমার লাগবে না। উঠছি আব্বাসান। আর হ্যাঁ, মেয়ে খুব বেশি পছন্দ হলে তোমরা 3 ভাই ভাগাভাগি করে নিতে পারো। একটা ক্যাডারাম্মা পেলে আমার না হয় দেই ধই করে নাচতে নাচতে বাসর সাজিয়ে দিব। কথাটা বলে সায়ন একটা পানির বোতল নিয়ে রুমে চলে গেল। শারাফাত চৌধুরী খেকিয়ে উঠে কিছু বলতে গেল,
সাফওয়ান চৌধুরী থামিয়ে দেন। কি দরকার শুধু শুধু কথা বাড়ানো? নিজের দিকে ঝড় ধরে আসতে পারে ভেবেই রুবাবু কোনো মতে খেয়ে দ্রুত স্থান ত্যাগ করলো। দু ভাই পালানো, আর একজন এখনো বাকি। সবাই যেন তার জবাবের আশায়। কিয়ৎকাল চুপ থেকে শারফাত চৌধুরী পুনরায় শুদ্ধকে বলল, ওরা তো না বুঝেই পালিয়ে গেল, তুমি অন্তত কিছু বলো। লাগলে সময় নাও, ভেবে পরে জানিও। ভাবা ভাবের কিছু নেই, সবই তো তোমার উপর নির্ভর করছে। আমার উপর? যেমন? ছেলে তোমার জন্ম দিয়েছো তুমি, পড়ালেখা করিয়ে বড় করলে তুমি, ছেলেদেরও খুব ভালো করে চেনো তুমি। তাছাড়া বলতেই হয় তুখোড় বিজনেসম্যান তুমি, তাহলে হিসাব নিকাশ তোমারই ভালো বোঝা উচিত, তাই না? তুমি না হয় বলো তোমার ছেলেদের দাম কত, কত হলে ছেলে বিক্রি করবে? ছেলের কথায় শারাফাত চৌধুরী রাগলেন না, বরং হাসলেন। তবে হাসিটা যেন ঠোঁটের কোণে অদৃশ্যই রয়ে গেল। মূলত কথাটা বলেছেন ছেলেদের মন পরীক্ষা করতে, যদিও জানতেন রেজাল্ট, তবুও পরীক্ষা করতে মন সায় দিল। এত কথা এত গল্পের মাঝে কেউ খেয়াল করলো না বাড়ির আদরে কন্যার ছলছল চোখ। শীতল আর বসে থাকতে পারল না, উঠে রুমে চলে যায়। তাকে যেতে দেখে শুধু নিজেও উঠে হাত ধুতে ধুতে বাবার উদ্দেশ্যে বলে, নতুন কাজ ধরেছি, বিয়ের ব্যাপারে কদিন পর কথাই গিয়েও বাবা, কিছুদিন যাক, আমি বলে দেবো তোমায়। শুদ্ধের কথায় এবার বড়রা ভ্রু কুচকে তাকান। কেবল বলল পাত্রী মন মতো হলেই শখের আগে বিয়ে সারবে, এখন আবার বলছে কদিন পর। এই ছেলের মাথায় কখন কি ঘুরে কে জানে। ওনাদের তাকাতে দেখেও শুদ্ধ কারো দৃষ্টি পরোয়া করল না। সে ধীরে ধীরে সুস্থে পানি পান করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে মনে মনে বলল, ভালোবাসি না, বাসবও না, কাছে ঘেঁষি না, ঘেঁষতেও দেব না, না নিজে কারো হব, না তোকে অন্যের হতে দেব। যাতনা দিবি দে, যন্ত্রণায় পড়াবি পোড়া, মনকে অন্তত বোঝাতে পারবো আমার অভিলাষী আমার দহনের একমাত্র কারণ। কথাটা বলেই শীতলের রুম পার হতে হতে শুনতে পেল শীতলের ফুপিয়ে কান্নার শব্দ। সে নিঃশব্দে হাসল। যাক, খোঁচাটা তাহলে ঠিকভাবে কাজে দিয়েছে। যাক শান্তি, কেমন লাগে বুঝেবার। সে দাঁড়ালো না, নিজের রুমের দরজায় পাসিন করতে করতে বলল, তোকে ডুবতেও দেব না, হাত টেনে পাড়েও তুলব না, তোকে অথই চলে নকনি চুবানি খাওয়াবো। তুই অন্যের কথায় আমার কাছে এসে সেই পথই বেছে নিয়েছিস। এখন তুই পূর্বে অভিলাষী, ফুরতে ফুরতে একটা সময় ঠিকই মুখ থেকে কথা বের হবে তোর। কতদিন চুপ থাকবি, কতক্ষণ চুপ থাকবি, কতবার নিজেকে সামলাবি দেখি, আমিও দেখি। কান্না করছিস কর, তোর চোখের পানি তোকে ভালোবাসা চেনাবে। শুদ্ধ ও শুদ্ধ, কই তুই বাপ, জলদি বের হয়ে আয়। আব্বা। উক্ত কথাটা বলতে বলতে দোতলার দিকে হন্য হয়ে ছুটে চলেছেন সিমিন চৌধুরী। দু চোখের পানিতে ঝাপসা দেখছেন সবকিছু, পা জোড়া চলতে চাচ্ছেন না যেন। কান্না ভেজা কণ্ঠস্বরের সাথে হাত পা থরথরিয়ে কাঁপছে ওনার। তবুও শুদ্ধকে ডেকেই যাচ্ছেন। রমজান মাস, সকলেই দেরি করে ঘুম থেকে ওঠে। খাওয়া দাওয়ার ঝামেলা নেই বিধায় কেউ ডাকাডাকিও করেন না। যাদের কাজ থাকে তারাই করে, বাকিরা ঘুমোয়। এখন কেবল সকাল 10টা। শারাফত ও সাফওয়ান চৌধুরী আজ দেরি করে অফিস গেছেন। কিছুক্ষণ হলো সিরাত, সাম্য আর সৃজনকে নিয়ে গেছে কোচিং করাতে। রমজান মাস বিদায় এই 1 মাস সকাল 9টায় ক্লাস হবে। বাচ্চা দুটোকে ঘুম থেকে টেনে তুলে নিয়ে গেছে। আজকে যাবে না বলে কত কি করলো, কিন্তু ছাড় পেল না। তাই মুখ গোমরা করে মায়ের সাথে গেছে তারা। সব গত রাতে জানিয়েছিল ল্যাবে কাজ আছে, ফিরতে দেরি হবে। সময় মতো সেও কখন বেরিয়ে গেছে কেউ জানেও না। সায়ন সেহরি খেয়ে মসজিদে গিয়ে বাড়িতে আসেনি আর। কোথায় গেছে, কেন গেছে, কেবলই সে জানে। স্বর্ণ, শীতল, শুদ্ধ যার যার রুমে ঘুমোচ্ছে বোধহয়। বাড়িতে আর তেমন কেউ নেই বিধায় সিতারা সিমিন ভাবলেন হাতের কাজ সেরে কোরআন তেলাওয়াত করতে বসবেন। ইফতারে কি কি আইটেম বানাবেন, কখন রান্না শুরু করবেন, এসব নিয়ে দুজা গল্প করতে করতেই টুকটাক কাজ সারছিলেন। প্রতি বছর ওনারা 3 যা কোরআন খতম দেন। শুধু ওনারাই না, শারাফাত চৌধুরী শুদ্ধ দেয়। বাদবাকিরা খতম দিতে না পারলেও প্রত্যেক দিন 2-1 পারা করে কোরআন পড়ে। বলা বাহুল্য সায়ন, শুদ্ধ, শখ, স্বর্ণ, শীতল কোরআন পড়া শিখেছে ছোট কর্তা শাহাদাত চৌধুরীর কাছে। আর শাহাদাত চৌধুরী শিখেছিলেন ওনার বাবা অর্থাৎ শুদ্ধের দাদার থেকে। চমৎকার করে কোরআন পড়তেন তিনি। এত সুরেলা কণ্ঠে কোরআন পড়েন শুধু শুনতে ইচ্ছে করত। এবং অতি গর্বের বিষয়, চৌধুরী বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়ে সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে। আজ প্রত্যেকটা রোজাদার রোজা রেখেছে। সবার প্রার্থনা রমজানের 30টা রোজাই করবে। এটি পবিত্র মাস, পবিত্র একটি দিন।
সবার মতো চৌধুরী নিবাসের সবাই চেয়েছিল দিনটা খুব ভালো কাটাতে, কিন্তু হঠাৎ বিপদ এসে হানা দিয়েছে দোরগড়ায়। কেবলই সিরাতের নাম্বার থেকে সিমিনের কাছে কল এসেছে শাম্য সৃজন অ্যাক্সিডেন্ট করেছে, দুই ভাইয়েরই গুরুতর অবস্থা। মাথায় ভীষণ চোট পেয়েছে বাচ্চা দুটো, রক্ত বন্ধ হচ্ছে না দেখে পথচারীরাই ধরে হাসপাতালে নিয়ে গেছে। দু চোখের সামনে ছেলেদের অ্যাক্সিডেন্ট দেখে সিরাত সেই মুহূর্তেই জ্ঞান হারিয়েছেন। পানি টানি ছিটিয়েও জ্ঞান ফেরানো যায়নি ওনার। পরে ওনাকেও দ্রুত হসপিটালে ভর্তি করানো হয়েছে। কোনো এক দয়াবান সিমিনকে ফোন কল করে এসব জানিয়েছেন। সুধের রুম সাউন্ডপ্রুফ, নিচের কোনো শব্দই তার রুম অবধি পৌঁছায় না। একথা স্মরণ হতেই দোতলার দিকে ছুটছেন তিনি। এদিকে শুদ্ধ নামাজ পড়ে ঘুমায়নি, আপন মনে রুমের সঙ্গে লাগোয়া ল্যাবে কাজ করছিল। কিছুক্ষণ আগে ঐশ্বর্যের কল পেয়ে রেডি হয়ে রুম থেকে বের হচ্ছিল। ইমিডিয়েট কিছু জিনিসপত্র ঐশ্বর্যের কাছে পৌঁছাতে হবে, সেগুলো হাতে পেলে জরুরি কাজগুলো সারবে ঐশ্বর্য। হ্যাঁ, বলতেই হয় মেয়েটার ধারালো ট্যালেন্ট, তার সঙ্গে কাজ করতে গেলে তা বোঝাই যায়। শুধু ট্যালেন্ট না, তার অ্যাটিটিউডও হাই লেভেলের। কাজের ক্ষেত্রে তার মতো সহকারী পাওয়া সত্যিই ভাগ্যের। আর এখন অবধি তার ভাগ্যেও সর্বদা তার সাথেই ছিল, এখনো আছে। আপন মনে কিছু ভাবতে ভাবতে রুমের দরজা লক করতে করতে ঘাড় ঘুরিয়ে তাকালো শীতলের রুমের দিকে। মহারানী এখনো ঘুমোচ্ছে হয়তো, রোজা আছে, সারাটা দিন চটে থাকবে তার মেজাজ। কিছু বললেই খ্যাক করে উঠবে, একটা কথা বললে 10টা কথা শোনাবে, ভুল করলে মারতে গেলে মায়া মায়া চোখে তাকিয়ে বলবে, রোজাদারকে মারতে নেই শুদ্ধ ভাই, মাফ করে দিন। মাফ করা মহৎ গুণ। অথচ যত রাজ্যের রাজাইরা কাজ করে বেড়াবে। এসব নতুন কিছু নয়, প্রতি বছরই এসব হয়, সবটাই তার জানা। এসব কথা রেশ না কাটতেই হঠাৎ তার কানে এসে পৌঁছালো সিমিনের কান্নারত কণ্ঠস্বর। ছোট মাই ভাবে কাঁদছে কেন, হঠাৎ কার কি হলো? ওদিকে কিছুক্ষণ আগেই ফ্রেশ হয়ে শুদ্ধকে বকতে বকতেই চুলে বেনুনি করছিল শীতল। পরনে পার্পল কালার 3 পিস, কোচিং আছে। মন খারাপ বিদায় যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু শুধু শুদ্ধকে জ্বালানোর সুযোগ মিস করতে চায় না সে। ওই বিশুদ্ধ পুরুষ কি ভেবেছে, দু একটা কড়া কথা বললেই সে আবেগকে গ্রামের আবেশি সেজে পথে ঘাটে বিরহীর গান গেয়ে ঘুরে বেড়াবে? দুঃখী সেজে শুয়ে বসে কাঁদতে কাঁদতে আমচুর হয়ে যাবে? না, মোটেও তা করবে না। বরং আগে যা জ্বালাতো তার থেকেও এখন বেশি করে জ্বালাবে। সে জানে মহামানব এখনো বাড়িতেই আছে, তার কাছে গিয়ে এখন থমথমে সুরে বলবে, এই শুদ্ধ ভাই, গাড়িতে করে আমাকে কোচিংয়ের সামনে রেখে আসেন, এত রোদের মধ্যে হেঁটে যেতে পারবো না আমি। কথাটা শোনা মাত্রই যখন না বলবে তখনই কেঁদে কেটে হাঁকাকার করে ফেলবে। বড় আব্বুকে ফোন করে বলবে এই কথা। গতদিন খোঁচা মারা হয়েছিল না, তারই সদি তুলবে সে। কি ভেবেছে কি সে যা বলবে সব মেনে নেবে? এইসব ভাববে ভাবতেই বেনুনি পাক দিচ্ছিল সে। হঠাৎ মায়ের কান্না শুনে বেনুনিতে রাবার বাঁধতে পারলো না, তার আগেই দৌড়ে বের হলো। ওইদিকে ঘটনা জানতে শুদ্ধ এগোচ্ছিল, ফলস্বরূপ আচমকা শীতলের সাথে ধাক্কা লাগে তার। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসে, সমস্ত বুকের প্রশস্ত বুকের সাথে নাকে বাড়ি লেগে শীতলের মুখ দিয়ে বেরিয়ে আসে ব্যথাতুর শব্দ। তবে অপ্রস্তুত ঘটনায় কেউ কিছু বলার সুযোগ পায় না। হন্তদন্ত হয়ে সিমিন উপস্থিত হয় সেখানে। ওদের দেখে হাউমাউ করে কেঁদে ফেলেন। উনি কাঁদতে পারে না, একটু কাঁদলেই শ্বাসকষ্ট শুরু হয় ওনার। শুদ্ধ বুঝলো সিরিয়াস কিছু ঘটেছে, নয়তো এভাবে কাঁদার মানুষ নন তার ছোট চাচি। ওনাকে আশ্বস্ত করতেই এগিয়ে একপাশে মা তুললো চাচিকে বুকে জড়িয়ে ধরলো। তারপর খানিকটা নরম সুরেই বলল, কি হয়েছে? এভাবে ছুটছো কেন? পরে ব্যথা পাবে তো। বাপ, ও ও ওই ছোট চাচ্ছু ঠিক আছে? হুম, তাহলে একজন কল করেছিল, সাম্য সৃজন নাকি অ্যাক্সিডেন্ট করেছে। চল বাপ, এক্ষুনি আমাদের হসপিটাল যেতে হবে। কে কল করেছিল? চেনেও তাকে? পরিচয় দিয়েছে? তাকে চিনি না, তবে বলল পথচারী। শুধু ভ্রু কুচকায়। সিমিনের হাতে থাকা ফোনটা নিয়ে কল লিস্টের প্রথমে থাকা সিরাতের নাম্বারে কল দেয়। তবে কল রিসিভ করলো এক মহিলা। শুদ্ধ বিনিময়ভাবে কথা বলে জেনে নিল পুরো ঘটনা, কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাও শুনে নিল। ততক্ষণে বাড়ির সকলেই দৌড়ে এসে হাজির। মুহূর্তেই বাড়িতে কান্নাকাটির হিড়িক পড়ে গেল। যায় সন্তান বলে বাড়ির কোনো ছেলে মেয়েকে কখনো আলাদা নজরে দেখেন না চৌধুরী গিন্নিরা। তাদের মতে সবগুলোই বাড়ির সন্তান, তাদেরই সন্তান। বাড়ির ছোট সদস্য হিসেবে শীতল, সাম্য, সৃজন সবার কাছে একটু বেশি আদরের, আহ্লাদের। বলা বাহুল্য তারাই এ বাড়ির প্রাণ। বিনোদন পর্বের মূল উৎস
অথচ আদরের বাচ্চা দুটোরই এই ঘটনা চৌধুরী বাড়ি স্তব্ধ হয়ে গেল। চারাফাত ও সাওয়ান চৌধুরীর কাছেও খবর চলে গেল। ওনার অফিস থেকে ছুটলেন হাসপাতালের উদ্দেশ্যে। তাদের সবাইকেও যেতে হবে, কারণ সাম্য সৃজনের রক্ত লাগবে। শুদ্ধ আর সময় নষ্ট করলো না, শুধু মা চাচির উদ্দেশ্যে বলল, গাড়ি বের করি, দ্রুত এসো। কথাটা বলেই গাড়ি চাবি নিয়ে দ্রুত পায়ে পার্কিং লটের দিকে ছুটল সে। তার গাড়ি বের করতে করতেই সিতারা, সিমিন, শীতল, স্বর্ণ এসে দাঁড়িয়েছে। তারাও যাবে হাসপাতালে। শুধু ড্রাইভিং সিটে বসে কাঁদতে থাকা শীতলের দিকে একবার তাকালো। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে, রীতিমতো ফোপাচ্ছে এখনো। কান্না আর প্যারা দেয়া ছাড়া এই মেয়ে পারেই বা কি? তাছাড়া ওকে কিছু বলা না বলা সমান। তাই শীতলকে কিছু না বলে স্বর্ণকে বলল, বাড়ি খালি করে দল বেঁধে যাওয়ার প্রয়োজন দেখছি না, ওকে নিয়ে বাড়িতে থাকো, আমি আপডেট জানাবো। স্বর্ণ সম্মতি জানালেও শীতল শুদ্ধের কথা তোয়াক্কা না করে আগে শুদ্ধের পাশের সিট দখল করে বসে পড়ে। ধমকে তাকে গাড়ি থেকে নামানোর আগে শীতল জেদি সুরে বলল, গাড়িতে না নিলে রিক্সা করে যাব, তাও যাবই। তর্ক করার মতো সময় নেই দেখে কেউ কথা বাড়ালো না। শুধু গাড়ি স্টার্ট করে দ্রুতগতিতে চৌধুরী নিবাসের গেট দিয়ে বেরিয়ে গেল। অগত্যা স্বর্ণ একাই বাড়িতে থেকে গেল। আচ্ছা, সায়ন কোথায়? সে শুনেছে ঘটনা, সাম্যের নাকি রক্ত লাগবে। তার আর সায়নের রক্ত তো এক। সাম্যকে রক্ত দিতে গেলে তো সায়নকে প্রয়োজন। কিন্তু সে বান্দা এখন কোথায়? বাড়ি ফিরছে না কেন এখনো? একবার কল করে দেখবে। এসব ভেবেই ফোন হাতে নিতে দারোয়ান কাকা দৌড়ে এলো তার কাছে। হাঁপাতে হাঁপাতে বলল, আম্মা সর্বনাশ হইয়া গেছে। কেরা জানি সায়ন বাবার পার্টি অফিস চুর চুর কইরা লাইছে। সায়ন বাবা কারে জানি খুব পিটাইতেছে। কাকে মেরেছে? মুই তারে চিনি না। তয় শুনলাম ওই গোলামের পুত নাকি পার্টি অফিসে আগুন দিতে আইছিল। আপনি যাইবেন না আম্মা, চলেন আপনারে নিয়ে যাই। না, আমি গিয়ে কি করব? সায়ন বাবা মারপিট করতেছে, তাও যাইবেন না? তারা পুরুষরা মারামারি করছে, সেখানে আমি অবলা মেয়ে গিয়ে কি করব? যাই হোক কাকা, আপনি বারবার গেট ছেড়ে বাইরে যাবেন না। আমি একা বাসায়। আর আপনিও যদি বারবার এইদিক ওইদিক যান, তাহলে বাবার কানে গেলে ভালো কিছু হবে না। আর যাও না আম্মা। ঠিক আছে। কথাটা বলেই স্বর্ণ সোজা বাড়ির ভেতর চলে এলো। তার এমন কাঠকোঠা জবাবে দারোয়ান কাকা অবাক হলেন না, কারণ উনি এ বাড়িতে চাকরি করেন, তাও 5-7 বছর হবে। বাড়ির সবাইকে পুরোপুরি না চিনলেও মোটামুটি চিনেন, জানেন। চৌধুরী নিবাসের এতগুলো মানুষের ভিড়ে সবাই হাসি খুশি হলেও এই মেয়ে বরাবরই একটু অন্যরকম। অবাক করা ঘটনাগুলোতেও কেন যেন অবাক হয় না এই মেয়ে। যেমন ছোট ভাই অ্যাক্সিডেন্ট করেছে, তারা কি উচিত না কাঁদে কেটে একসা হওয়া? যেমন শীতল হয়েছে। কিংবা সায়নের পার্টি অফিসে কে বা কারা ভেঙেছে, এটা নিয়েও একটু চিন্তিত হওয়ার কথা। কিংবা সায়ন কাকে মারছে, এটাও শুনে কিছু গিয়ে দেখার কথা। কিন্তু না, সে বরাবরের মতোই শান্ত। তার হাবভাব এমন যেন কিছুই ঘটেনি, সব স্বাভাবিক। সব পার্টি অফিসের সামনেই দাঁড়িয়ে কিছুতেই সায়নকে ছাড়াতে পারছে না রুবাব। বারবার ছাড়তে বলেও কাজ হচ্ছে না। সে সাওমানের একটা ছেলের মুখে ঘুষি মেরেই যাচ্ছে। তাদের কথা শুনে মনে হচ্ছে ওরা পূর্ব পরিচিত। তাহলে কিসের বসে শত্রুতা? শত্রুই যখন, তখন খালি হাতে পায়ে লাগতে আসার মানে কি? যদিও বুঝতে পারছে সায়ন এমনি এমনি মারছে না ছেলেটাকে, সে মার খাওয়ার কাজই করেছে। যখন কথাটা বুঝেছে, তখন সায়নকে বাধা না দিয়ে আরাম করে বসেছে। রোজা না থাকলে চিপস খেতে খেতে আর একটু মজা নেওয়া যায়। কথাটা ভেবেই সে আইফোন বের করে সেলফি নিল। সেলফিতে দেখা যাচ্ছে তার পেছনে সায়নরা মারামারি করছে। এমন সময় কারো সেলফির কথা মনে আসতে পারে, তার আসে। তার ফোনের অনেক ছবি উদ্ভট পরিস্থিতিতে তোলা, সেই তুলে যাতে স্মরণ করতে সুবিধা হয়। ঘড়িতে তখন বেলা 10:30। চড়া রোদ, গায়ে রোদ পড়তে সারা গা ঝিমঝিমে উঠছে দেখে প্রভাব ছায়ে দাঁড়িয়ে দেখতে থাকলো সায়নের মা। ভাইটা তার ভালোই মারপিট পারে। রাজনীতি না করে সরাসরি সিনেমার হিরো হলেও পারত। দেখতে শুনতো তো হিরো মার্কা, বেশ ভালো অভিনয় জানে। তাহলে হিরো চরিত্রে অভিনয় করতে তার কি সমস্যা? সে কি কোনো ডিরেক্টর কিংবা প্রডিউসারের সাথে একবার কথা বলে দেখবে? দেখা উচিত, কারণ এসব ট্যালেন্ট কাজে লাগানো উচিত। এরা দেশের এক একটা রত্ন, এদের যত্ন করা আবশ্যক। এইসব ভেবে সে সময় দেখল। সে এরপর মসজিদে নামাজ পড়ে বাড়ির দিকে আর যায়নি কেউ। দুই ভাই বাইক নিয়ে টই টই করে ঘুরে ফিরে পার্টি অফিস দেখাতে এনেছিল সায়ন। কিন্তু এসেই দেখে পার্টি অফিসের ভেতরে ভাঙচুর করছে কনক। তার রাগ যেন আকাশচুম্বী। যা সামনে দেখছে তাই ভাঙছে।
কনক বোনের কবর জিয়ারত করে ছুটে এসেছে সায়নকে মারতে, কারণ তার ভাষ্যমতে সায়নী ওর বোনের মৃত্যুর জন্য দায়ী। তাই সায়নকে না পেয়ে তার জিনিস নষ্ট করছে। সব ভাঙা হলে যখনই আগুন দিতে যাবে তখন সেখানে সায়ন আর রুবাব উপস্থিত হয়। আজ প্রথম সেহরি বিদায়, ছেলেপুলেও যে যার বাড়িতে সেহরি সেরেছে। আজ কেউ ছিল না এদিকটায়, তবে তালা মারা ছিল অফিসের মূল ফটকে। তালা ভেঙে ঢুকেছে কনক। দূরে দাঁড়িয়ে তার পাগলামো দেখছিল সায়ন, কিন্তু তাকে যখন আগুন দিতে দেখলো তখনই দৌড়ে এসে আটকায় সায়ন। স্বাভাবিক স্বরেই বলল,